স্বাগত জানাচ্ছি ইনসাইডার টকসের আপনাদের সাথে এই অনুষ্ঠানে রয়েছি মোহাম্মদ নাজমুল হোসেন অভি। আমি কাজ করছি শ্রমবাজার এবং শ্রম অর্থনীতি নিয়ে এবং আজকের আলোচনার বিষয়টাও আমাদের তাই এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন যে বিষয়গুলো নিয়ে কথা বলবেন শ্রমবাজারের বিভিন্ন উপাদান এবং অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো শ্রমবাজারের সাথে জড়িত বৈশ্বিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সাথে আছেন ডক্টর ইয়ানাতুল ইসলাম স্যার। ধন্যবাদ আমাদের সময় বের করে কথা বলার জন্যে। ডক্টর ইয়ানাতুল ইসলাম বর্তমানে অস্ট্রেলিয়াতে গ্রিফিথ ইউনিভার্সিটিতে গ্রিফিথ ইনস্টিটিউশনের সাথে জড়িত আছেন। উনি অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসেবে ওখানে আছেন। উনি ২০০৮ থেকে ২০১৮ এই সময়টুকু পর্যন্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে খুব সিনিয়র এবং উচ্চপদস্থ পজিশনে আইএলওর যেই হেডকোয়ার্টার জেনিভায় ওখানে এমপ্লয়মেন্ট অ্যান্ড লেবার মার্কেট পলিসি ব্রাঞ্চ চিফ হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং এর আগেও একটা বড় সময় উনি গ্রিফিথ ইউনিভার্সিটির সাথে ১৯৮৯ থেকে ২০০৭-৮ পর্যন্ত ওখানে প্রফেসর হিসেবে ছিলেন। তো আমরা আসলে যারা শ্রম অর্থনীতি এবং শ্রমবাজার নিয়ে কাজ করি, অন্তত আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে যাদের কাজ করার অভিজ্ঞতা আছে, উনার কোনো লিটারেচারের সাথে আমাদের পরিচয় নাই। এটা খুবই আরকি রেয়ার। That's very সো kind of you to say. রাইট। সো আমরা আসলে স্যার খুব লাকি আপনাকে এই ডিসকাশনে পেয়ে। এবং আমি দর্শকদের জন্য বলে দিতে চাই যে এখানে কোনো উপাত্ত, অনেক বেশি সংখ্যা, তত্ত্ব নিয়ে আমরা বেশি কথা বলব না। আমরা যে বিষয়গুলো প্র্যাকটিক্যাল এবং আনুষঙ্গিক চারপাশে সেগুলো নিয়ে আলাপ করব। আমরা কয়েকটা প্রশ্ন এবং কয়েকটা এলিমেন্টে ভাগ করেছি। তো স্টেপ বাই স্টেপ ক্রমান্বয়ে আমরা দেখব যে সেই বিষয়গুলো আ কিভাবে আমরা আজকে স্যারের কাছ থেকে শুনতে পারি। তো স্যার ১ম এ আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি যে প্রশ্নটা করতে চাই যে আ বিভিন্ন দেশে ডেভেলপিং কান্ট্রি স্বল্পোন্নত বলুন আর মধ্যম আয়ের দেশ যেটাই হোক বাংলাদেশের মতো সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়া, ইভেন ল্যাটিন আমেরিকা এই দেশগুলোতে যেই লেবার মার্কেট পলিসি এবং তার সাথে যে সামষ্টিক অর্থনীতি অর্থাৎ ম্যাক্রো ইকোনমি এইটার যে একটা যোগসাজশ অর্থাৎ যে কানেক্টিভিটি এবং লিঙ্কেজ এটা অনেক জায়গাতেই দেখা যায় এটা ঠিকমতো হয়ে ওঠে না। স্পেশালি সাউথ এশিয়ান কান্ট্রি গুলোতে এটা সবসময়ই একটা গ্যাপ আছে। বাংলাদেশে এটা বড় ধরনের একটা গ্যাপ আছে। আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি মনে করেন যে এই সামষ্টিক অর্থনীতির সাথে যেই শ্রমবাজারের যেই পলিসি ল্যান্ডস্কেপ এটার কানেকশন যদি ভালো করে তৈরি করতে হয় একটা দেশে তাহলে কিভাবে শুরু করা উচিত এবং প্রসেসগুলো কিভাবে আ স্টেপ বাই স্টেপ ক্রমান্বয়ে একটা পলিসি মেকার সিদ্ধান্ত নিতে পারে বা একটা সরকার সিদ্ধান্ত নিতে পারে? Once again, thank you very much, Avi. আমি অত্যন্ত প্লিজড সার্টেনলি যে এরকম একটা প্ল্যাটফর্মে পার্টিসিপেট করার অপরচুনিটি পেয়েছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছে যে আমার যে বক্তব্য থাকবে তা ইংরেজি বাংলার সংমিশ্রণ হবে। যে প্রশ্নটা তুমি করেছো ইটস রিয়েলি আ চ্যালেঞ্জিং ওয়ান। বেসিক্যালি আমরা বলতে চাচ্ছি যে একদিকে রয়ে গেছে ম্যাক্রো ইকোনমিক পলিসি, আরেকদিকে রয়ে গেছে লেবার মার্কেট অ্যান্ড সোশ্যাল পলিসিস। এই দুটোর মধ্যে যে কানেকশনটা আছে এখন পর্যন্ত বলা যেতে পারে ইজ নট অ্যাজ ইন্টিগ্রেটেড অ্যাজ ওয়ান উড লাইক। সেটা কেন? পার্টিকুলারলি আম ডেভেলপিং কান্ট্রিজ এ লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ গুলোতে অ্যাক্রস ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তুমি সাউথ এশিয়ার কথা বলেছো, সার্টেনলি দ্যাটস ভেরি ট্রু। আম একটা কথা আমাদের মনে রাখতে হবে। জাস্ট থিংক অ্যাবাউট বাংলাদেশের কথাই ধরছি। অলদো আই রিয়েলি am not as familiar with Bangladesh as you are. লক্ষ্য করে দেখবে যে the influential ministries গুলো কিন্তু really দুটো। 2-3 basically. And Ministry of Finance because of its allocation of resources, আরেকটা হলো Central Bank. They are traditionally conceived as what we call macroeconomic policy managers. Unfortunately, whether it's by training or by temperament or a combination of the two, ওদের শ্রমবাজারের উপরে ওদের অভিজ্ঞতা ইউজুয়ালি অতটা থাকে না এবং ওরা অনেকটা ডিসকানেক্টেড হয়ে যায়। They only think in terms of aggregate numbers, inflation control,
বাজেট ডেফিসিট আউট অফ কন্ট্রোল হলো কিনা ওটাকে ম্যানেজ করা এটসেট্রা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তার একটা প্রধান কারণ হলো যে এদের সাথে যে ইন্টারলকিউটর আছে বাইরে, ইন্টারন্যাশনাল এজেন্সিজ, বায়োল্যাটারাল ডোনার্স, ওরা কিন্তু মেইনলি IMF যদি ধরো, ওয়ার্ল্ড ব্যাংক যদি ধরো, ওরা কিন্তু মেইনলি এই দুটো সংস্থার সাথে প্রাইমারিলি জড়িত। So as a result, there is a symbiotic relationship between those institutions which are very powerful, like the fund and the bank, ADBU বলো অন্যরা বলো, and those macro policy managers. লেবার মার্কেটে ফোকাস ততটা থাকে না। ইট ইজ অলসো দ্য কেস যে তুমি যদি টেক্সট বুকগুলিতে যাও, সার্টনলি আমরা বেসিক লেভেল, ইন্ট্রোডাক্টরি লেভেল টেক্সট বুকগুলিতে যাও, সেখানেও ম্যাক্রোর ভিতরে লেবার মার্কেটটা আমি বলি সুপ্ত থাকে, দেখা যায় না কি চলছে। At the end of the day, the kind of labor market there is inside that basic Econ 101 model is a model of competition, যেখানে workers and employers have equal bargaining power. এজন্য যে রেজাল্টসগুলো বেরোয়, সেই রেজাল্টসগুলোর মধ্যে দেখা যায় যে ম্যাক্রো ডাজ নট হ্যাভ টু ওয়ারি a lot about labor market. Leave the economy to function on its own, সমস্যাগুলো চলে যাবে। অথবা যদি কিছু ডেভিয়েশন হয় তাহলে ওগুলো কারেক্ট করা যাবে থ্রু অ্যাপ্রোপ্রিয়েট পলিসি ইন্টারভেনশনস। সো অ্যাট দ্য একাডেমিক লেভেল, পার্টিকুলারলি ইন্ট্রোডাক্টরি ইকন লেভেলে যারা যখন আমরা ছাত্রছাত্রীদেরকে পড়াই, এটা অনেকটা এমবেডেড, এবং অ্যাট দ্য পলিসি লেভেল those ministries that I've talked about, finance and central banks, in a sense do not have much of a link with line ministries. In particular, তুমি আইলোর কথা বলেছ, আমরা দুজনেই আইলোর সাথে জড়িত। আমাদের ইন্টারলকিউটর আমরা জানি যে মিনিস্ট্রি অফ লেবার অথবা যারা সোশ্যাল প্রোটেকশন করে কাজ করে ওরা কিছুটা, ওরা লাইন মিনিস্ট্রি আর অলওয়েজ সাবঅর্ডিনেট টু ওভারআর্চিং ইন্ডাস্ট্রিজ। সেই জন্য একটা অনেকটা হায়ারার্কিক্যালি স্পিকিং রিলেশনশিপটা অনেকটা টপ ডাউন। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। মান্ত্রা বলতে পারো বা মন্ত্র বলতে পারো, সেটা হলো যে অল ইউ হ্যাভ টু ডু ইজ এনশিওর ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। যদি প্রাইস স্টেবল থাকে, ফিসকাল ডেফিসিট কন্ট্রোলে থাকে, ডেট কন্ট্রোলে থাকে, ইউ হ্যাভ এ প্রেডিক্টেবল স্টেবল ক্লাইমেট, সেখানে ইনভেস্টার্সরা ইনভেস্ট করবে, গ্রোথ হবে, দ্য প্রাইভেট সেক্টর উইল বি দ্য কি অ্যাক্টর। ওই ধরনের একটা কথাবার্তা। সো ওই ফ্রেমওয়ার্ক থেকে কীভাবে বেরিয়ে আসা যায়? কারণ বেসিক্যালি আমরা বলছি যে ম্যাক্রো ম্যানেজার্সের কাজই হলো স্টেবিলিটি প্রোভাইড করা, বিয়ন্ড দ্যাট the rest will be taken care of by the private sector. ওটা কিভাবে ম্যানেজ করা যায় from the context of Bangladesh and other countries. তো সেখানে there is a major challenge. So আমরা দুজনেই এটা নিয়ে অনেক আলোকপাত করেছি। আমি মনে করি যে we have to revisit the way the labor market functions. রাইট। ওইটা আমার জানতে হবে সত্যি কীভাবে ফাংশন করে। এবং যদি এই নানা রকম প্রবলেমস আছে লেবার মার্কেটে, যেমন ধরো আছে ইনফর্মালিটি, ইনফর্মাল ইকোনমি অনেক লার্জ। রিমাইন্ড মি এখানে কত হবে? আমাদের এখানে অলমোস্ট 85% এমপ্লয়মেন্ট হচ্ছে ইনফর্মাল। কারেক্ট। তারপরে তুমি ইয়েতে আসো, আরেকটা ইন্ডিকেটর আমরা নিয়ে থাকি, নিট যেটাকে বলি, ওটা যদি কাইন্ডলি তুমি আমাকে বলো। ওটা আমাদের এখানে এখন ইউথ যদি চিন্তা করা হয়, সেটা শতকরা 30% উপরে। যারা ইউথ তারা এডুকেশন, শিক্ষা অর্থাৎ কোনো রকম এমপ্লয়মেন্ট, শিক্ষা, ট্রেনিং কোনো কিছুতে নেই। 30% জি, 30% অ্যাবাভ। এবং ইট ইজ এ টিপিক্যাল নাম্বার ফর মেনি কান্ট্রিজ। রাইট। বাংলাদেশ ইজ জাস্ট এ রিপ্রেজেন্টেশন অফ দ্যাট। তারপরে আসো, যদি আমরা চাইল্ড লেবার ধরি, কেমন হবে ইনসিডেন্সটা? এখন স্যার চাইল্ড লেবারের ডেটাগুলা ওই গভর্নমেন্ট ডেটা বলেছে 2022 সালে যে 1.7 মিলিয়ন ইয়েস, এরকম চাইল্ড লেবার, এই টাইপের একটা অ্যাপ্রক্সিমেটলি 1.72 or 73 মিলিয়ন চাইল্ড লেবার এক্সিস্ট করে বাংলাদেশে এখনো। সো এরকম একটা এই প্রবলেম যদি নিট বা ইউথ নট ইন এমপ্লয়মেন্ট, এডুকেশন, ট্রেনিং, এদের সংখ্যা যদি ধরো, চাইল্ড লেবার যদি ধরো, ইনফর্মাল ইকোনমি যারা ধরো রাস্তাঘাটে কাজ করছে এরা যদি ধরো, এই সমস্যাগুলো যদি ম্যাক্রো পলিসি ম্যানেজার্সরা ট্যাকল না করতে পারে, দেন হোয়াটস দ্য পয়েন্ট? এক্স্যাক্টলি, তাই না? তো আমাদের ওইভাবে ভাবতে হবে যে ওরা কেন ভাবে যে অল ইউ হ্যাভ টু ডু ইজ প্রোভাইড স্টেবিলিটি, রাইট, অ্যান্ড বাকি সব প্রবলেমসগুলি দে উইল বি টেকেন কেয়ার অফ
জি, জি। through growth, through private sector-led structural transformation. The world is not that simple. যদি তাই হতো, তাহলে তো আমরা অনেক কিছু চেঞ্জেস দেখতে পারতাম। কিন্তু পারছি না তো। এই যে বাংলাদেশে যে 85% এই নাম্বারটা তো চেঞ্জ হয়নি বহু বছর। চেঞ্জ হয় নাই স্যার। আর তার সাথে একটু যদি এড করি যে অনেক বড় একটা সময় ধরে যেই ন্যারেটিভটা আমরা দেখেছি যে বাংলাদেশের জিডিপি অনেক গ্রো করছে। সারপ্রাইজিং ইকোনমি, সাউথ এশিয়ান টাইগার হ্যাঁ, হ্যাঁ, এসব অনেক শুনেছি। কিছু বলা হয়েছে গত ১০-১২ বছরের টাইমলাইনে স্পেশালি লাস্ট 10 to 15 ইয়ার্স। এবং ওই সময়ে যে এই কথাগুলো বলার পাশাপাশি এই লেবার মার্কেটের ইন্ডিকেটর গুলো কিন্তু ঘুরে ফিরে খুব একটা চেঞ্জ চেঞ্জ হয়নি। হয়নি। ইনফ্যাক্ট কারেক্ট মি ইফ আই এম রং, সেদিন আমাদের একটা কনফারেন্স প্রেজেন্টেশনে তোমারই বোধহয় প্রেজেন্টেশন দেখলাম। তোমার একটা আইএলও কলিগও তাই বলেছে। চেঞ্জেস গুলো আর অ্যাকচুয়ালি কোয়াইট ডিস্টার্বিং, না? এগ্রিকালচারাল সেক্টর চেঞ্জেস গুলো রাদার আমাদের এখন যেরকম হওয়ার কথা ছিল তার তাই থেকে হয়নি। বিপরীত দিকে। বিপরীত দিকে চলে অর্থাৎ গেছে। আপনার দেখা গিয়েছে যে কর্মসংস্থান কৃষি খাতে বেশি বাড়ছে। যে কৃষি খাতে কর্মসংস্থান এবং লেবার মার্কেট পার্টিসিপেশন, লেবার ফোর্স পার্টিসিপেশন হ্যাঁ। এটা বাড়ার কথা না। দেশ যখন মধ্যম আয়ের দেশের দিকে যাবে, নিম্ন আয় থেকে বাংলাদেশ এলডিসি থেকে গ্র্যাজুয়েট করবে। আশানুরূপ একটা প্রতিক্রিয়া হলো যে আমাদের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনমুখী খাতের দিকে শ্রমবাজারের যেই কর্মসংস্থান বেশি হবে। কিন্তু আমরা আসলে এগ্রিকালচারের দিকে যাচ্ছি। আবার আপনি ওয়েজের কথা বললেন। তো ওইখানেও দেখা গেছে যে আমাদের কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টর গুলায় প্রোডাক্টিভিটি বেড়েছে লেবারের। কিন্তু কিন্তু ওয়েজ হলো রিয়াল ওয়েজে হলো ডিক্লাইনিং একটা ট্রেন্ড এবং ওয়েজ কমছে। প্রকৃত মজুরি যেটাকে বলে সেটা কমে যাচ্ছে বা নেগেটিভ। সো এই সমস্যাগুলা কিন্তু আপনি যেটা বললেন স্যার যে I fully agree যে ওই ম্যাক্রো ইকোনমির সাথে একটা বড় ডিসকানেক্ট থাকার প্রচুর কারণে ডিসকানেক্ট। আমি যদি এটা জি, সেন্ট্রাল ব্যাংকারে গিয়ে জিজ্ঞাসা করি, এই সমস্যা আপনার রোলটা কি? আমি জানি না উনার উত্তর। উনি বলবে যে, "I'll control inflation." আর আমি যদি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এ গিয়ে বলি যে, "আপনার রোলটা কি বলেন দেখি?" "I will control the budget allocation টা আমি কন্ট্রোল করতে হবে। It shouldn't get out of control. পাবলিক ডেট ম্যানেজমেন্টটা যাতে ভালোভাবে হয়।" এর বাইরে কি কিছু বলবেন উনারা? আমি জানি না। মেবি, মেবি নট। হুম। তো সুতরাং কি করা যেতে পারে? আমার মনে হয় we have to find a way যেখানে আমরা ম্যাক্রোকে লেবার মার্কেটের কাছে নিয়ে আসতে পারি। লেবার মার্কেটকে ম্যাক্রোর কাছে নিয়ে আসতে পারি। ইট ইস আ টু ওয়ে symbiosis, এটা আমি মনে করি। ওই লেভেলেই আমাদের বক্তব্যটা এখন রাখছি। শিওর, Then we will suggest how we can do that kind of integration. শিওর। ধন্যবাদ স্যার আপনাকে। এই ১ম বিষয়টা নিয়ে আমরা খুব ভালোভাবে পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে আমাদের কোথায় একটা ডিসকানেক্ট আছে এবং এটাকে কিভাবে কমানো সম্ভব। তো স্যার ২য় যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ এরিয়া হলো আমরা জানি যে যেহেতু আপনি বললেন যে আমাদের সাথে আইএলওর একটা কমন একটা এক্সপেরিয়েন্স আছে আমাদের। এক্সপেরিয়েন্স আছে। তো সেখান থেকে যেটা খুব ইম্পোর্টেন্ট গুরুত্বর সাথে দেখতে পেয়েছি যে আ শোভন কর্ম বা ডিসেন্ট ওয়ার্ক যেটাকে বলে সেটার জন্য সোশ্যাল প্রোটেকশন একটা খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট। এখন আমাদের দেশের সোশ্যাল প্রোটেকশন এর তো যে কভারেজ সেটা অন্যান্য অনেক সাউথ এশিয়ান কান্ট্রিতেও খুবই সীমিত এবং সেখানে দেখা যায় যে সোশ্যাল প্রোটেকশন এর কভারেজ থাকে এটার একটা বড় অংশই হলো আসলে যেই আ সরকারি যে প্রভিডেন্ট ফান্ড সেইটা দিয়েই দেখা যায় কভারেজ বড়। বা অন্য যে স্কিমগুলো এবং আনএমপ্লয়মেন্ট ইন্সুরেন্স, আনএমপ্লয়মেন্ট বেনিফিট আবার হলো একেবারে vulnerable দের কাছে সোশ্যাল প্রোটেকশন এই এরিয়াগুলো একটু ইগনোরড থাকে। তো এই সোশ্যাল প্রোটেকশনটা কিভাবে ওভারঅল ম্যাক্রো ইকোনমি বা লেবার মার্কেটের ক্ষেত্রে বড় একটা ড্রাইভার বলে আপনি মনে করেন বাংলাদেশের মতো দেশগুলোর জন্য? থ্যাংক ইউ আভি, ইটস অ্যান এক্সেলেন্ট কোয়েশ্চেন। এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। দেয়ার ওয়াজ আ টাইম আমার মনে হয় it would be fair to say I still recall আমি মাঝখানে 1999-2001 এ জাকার্তায় কাজ করছিলাম on behalf of ILO and UNDP। সেখানে আমার স্পষ্ট মনে আছে যারা তখন কাজ করছিল, সোশ্যাল প্রোটেকশনটা কখনো ভাবিনি এর সম্বন্ধে। ইন্দোনেশিয়া গ্রো করছে, ইটস অ্যান এশিয়ান মিরাকল। হ্যাঁ, সোশ্যাল প্রোটেকশন ভাবেইনি। গ্রোথ নিয়ে ওরা প্রিঅকুপাইড ছিল। পভার্টি ড্রপ করেছে, ওটাতেই খুশি। কিন্তু সোশ্যাল প্রোটেকশন যে একটা রোল আছে, ওই রোলটা সিরিয়াসলি কখনো ভাবা হয়নি ওরকমভাবে। সো আই উড আর্গিউ দ্যাট আফটার দ্য এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেখানে ইন্দোনেশিয়া ওয়াজ এ ভিকটিম, তখন থেকে অ্যাওয়ারনেসটা বাড়া শুরু করল। সো ইভেন দ্য নোশন অফ সোশ্যাল প্রোটেকশন
as a major policy issue কিন্তু is of comparatively recent origin. আগে খুব যে একটা আলাপ করা হতো before the Asian financial crisis আমার মনে হয় হতো না। সবকিছু market led, market driven, people who look after themselves etc. এই ধরনের। এখন কেন হচ্ছে এবং কিভাবে এটা ম্যাক্রোর সাথে জড়িত? If you think about it, তুমি যদি একটা টিপিক্যাল ইউরোপিয়ান কান্ট্রিতে দেখো আনএমপ্লয়মেন্ট বেনিফিট আছে, সোশ্যাল প্রোটেকশন কাভারেজ বোধহয় 80% হবে, হ্যাঁ? পেনশনস আছে, চাইল্ড কেয়ার বেনিফিট আছে, ম্যাটারনিটি বেনিফিটস আছে, এগুলো আছে। আমরা যদি একটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি, those are basically known as counter cyclical tools. অটোমেটিক স্টেবিলাইজারসও বলে থাকি আমরা। ইন আদার ওয়ার্ডস, যখন একটা ইকোনমি বুম করতে থাকবে, তখন অত কাভারেজের প্রয়োজনীয়তা নেই বিকজ পিপল আর participating in the workplace, people are generating income, sustaining their own livelihoods. তখন অত বেশি প্রয়োজন হয় না। কেমন? Let's say the unemployment rate is something like 4%. হ্যাঁ? কিন্তু আমরা জানি যে শুট আপ করতে পারে ওসব দেশে। আমার এখনো স্পষ্ট মনে আছে আমি অস্ট্রেলিয়াতে থাকি। যখন কোভিড হলো, ওটা 4 থেকে অলমোস্ট ওভারনাইট 7% হয়ে গেল যখন এমপ্লয়ার স্টার্টেড শেডিং ওয়ার্কার্স। তখন ওরা যাবে কোথায়? Then they rely on unemployment benefits, other kinds of social insurance mechanisms. বা তুমি যদি ইউএস এর কথাটা ভাবো, পার্টিকুলারলি এই কোভিডের সময় বা আগেও গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় ডিরেক্ট ক্যাশ পেমেন্টস দেওয়া হয়েছিল টু ভালনারেবল ফ্যামিলিজ হু আর হিট বাই দ্যাট। তো ওগুলো কাজ করে স্টেবিলাইজার ইন দ্য সেন্স দ্যাট when purchasing power drops, demand does not drop as much because there's a flow. The social protection একটা মেজর রোল হলো to act as what we call an automatic stabilizer as part of macroeconomic policy that allows the dampening of business cycles. ওই ইম্পর্টেন্সটা মোটামুটি সবসময় জানা ছিল, কিন্তু আমাদের মতো দেশে সেটা অতটা স্বীকৃতি পায়নি। এখন পাওয়া শুরু করছে, particularly after the Asian financial crisis and certainly after COVID. তো সোশ্যাল প্রোটেকশনের সাথে কিন্তু ম্যাক্রোর যে লিঙ্কটা এটা কিন্তু সবসময়ই ছিল। In the context of well-developed countries যেখানে ওদের সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামগুলি fairly extensive, জার্মানি বলো, ইউনাইটেড কিংডম বলো এটসেট্রা। কিন্তু ওই মডেলটা টু ট্রান্সফার ইট ওভার টু ডেভেলপিং কান্ট্রিজ হ্যাজ অলওয়েজ রিমেইনড এ চ্যালেঞ্জ, স্টিল চ্যালেঞ্জ। কিভাবে করা যেতে পারে? অ্যান্ড দ্য মেইন চ্যালেঞ্জ ইজ ফাইন্যান্সিং অ্যান্ড অফ কোর্স দ্য ইনস্টিটিউশনাল ইম্পেডিমেন্টস টু ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, একটু ভেবে দেখি, তোমাকে আমি তোমার কাছে তোমার কথাতে যা ইনফর্মাল ইকোনমিটা ধরো, তুমি একটু বলছিলে 85% বাংলাদেশ ইনফর্মাল। ইনফর্মাল মানে রেকর্ড নেই, রেজিস্ট্রেশন নাম্বারস কিছু নেই। তো ওদেরকে কিভাবে প্রোটেকশনটা দেওয়া হবে? দ্যাটস ইজ ওয়াই দ্য চ্যালেঞ্জ এক্সিস্টস। তো সোশ্যাল প্রোটেকশন যেভাবে আমরা ভেবেছি, বইপত্রে লেখা আছে দ্য সোশ্যাল প্রোটেকশন অ্যাজ এ অটোমেটিক স্টেবিলাইজার ফর ম্যাক্রো পলিসি, সাউন্ডস ওয়ান্ডারফুল। কিন্তু ওটার অ্যাসাম্পশনটাই হলো ওটার পেছনে দ্যাট দ্য লেবার মার্কেট ইজ ফুললি অর লার্জলি ফর্মাল। তো ওটা বেলজিয়ামে হতে পারে, কিন্তু বাংলাদেশে দ্য লেবার মার্কেট ইজ লার্জলি ইনফর্মাল। তো ওই সোশ্যাল প্রোটেকশন মডেলটা কিভাবে অ্যাডাপ্ট করে আমাদের মতো দেশে নিয়ে আসা যায়, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। তো ওই জন্যই সোশ্যাল প্রোটেকশনটা ফাইন্যান্সিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। হাউ ডু ইউ ব্রিং ইন, তখন সেলফ ইন্স্যুরেন্স স্কিমস, ফাইন্ডিং ওয়েজ ইন উইচ পিপল ক্যান বি রেজিস্টার্ড, এইভাবে কিছু চিন্তাধারা কর। যেমন ধরো আইলো তুমি খুব ভালো করেই জানো, মেবি ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর এক্সপার্টিস, ট্রানজিশন টু ফর্ম্যালিটি যেটা আমরা বলি। আমি মনে করি ট্রানজিশন টু ফর্ম্যালিটি অ্যালাউজ দ্য স্ট্রেংথেনিং অফ অ্যান্ড এক্সপ্যানশন অফ সোশ্যাল প্রোটেকশন সিস্টেম। তো তুমি কি এই ব্যাপারে কিছু একটু আলোকপাত করবে? জি, জি স্যার। আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে এই ট্রানজিশন যে ফর্মালাইজেশন এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা থেকে কয়েক বছর ধরেই এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। বাট এখানে একটা মেজর ব্যারিয়ার হলো যে ওই যে একটা নিউ কনসেপ্ট আপনি যেটা শুরুতে বললেন যে এই কনসেপ্টটা কোভিডের পর লোকজন চিন্তা করা শুরু করেছে। তো এখানে একটা বড় ব্যারিয়ার হলো আমার কাছে মনে হয় ২ টা। একটা হলো আপনার এমপ্লয়ারদেরকে এটা কনভিন্স করা হুম। মালিক পক্ষকে যে আসলে এইটা দিন শেষে তাদের ওয়ার্কার বা এমপ্লয়ি তাদের বেনিফিট মানে তাদের এটা বিজনেসের গ্রোথ। ওই কনভিন্স করার মতো কেস এস্টাবলিশ করা, প্রুফ দেওয়া, এই জায়গাটাতে কাজ করার একটা স্কোপ আছে। হ্যাঁ, সবাই যে রাজি হচ্ছে না বা হবে না তা না। বাট আসলে তাদের কাছে এভিডেন্স নাই। সো তারা আসলে একটু এভিডেন্স চায় এবং তারাও এই একই প্রশ্ন করে যেটা বেলজিয়াম, জার্মানিতে কাজ করছে আমাদের দেশে কি করবে নাকি?
হ্যাঁ, আর আরেকটা বড় প্রবলেম আমার কাছে মনে হয় ওই যে ফিসক্যাল স্পেসটা, যেটা নিয়ে আপনি কাজ করেছেন। এই যে ফাইন্যান্সিং এর যে ক্যাপাসিটি থাকে গভর্নমেন্টের, এইটা তো আসলে আমাদের তো ওই ট্যাক্স রেভিনিউ যেই জিডিপি এর সাথে তুলনা করলে যে রেশিও, আমাদের তো সরকারের আসলে আয়ই নাই খুব একটা। তো ওই সোশ্যাল প্রোটেকশন এর মতো সেক্টর গুলাতে পাবলিক এক্সপেন্ডিচার বাড়ানো ইটস ভেরি উইক আমাদের দেশে। সরকারের ওই ফিসক্যাল স্পেস বা স্ট্রেংথই নাই। তো সেইখানে প্রাইভেট সেক্টরের রোলগুলা কিন্তু ইম্পোর্টেন্ট হতে পারে, বা কি ধরনের ট্যাক্স পলিসি নিলে পরে এমপ্লয়াররা উইল ফিল মোটিভেটেড, হ্যাঁ? বা ওইখানে আ আমরা যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক থেকে যেই লোনগুলা নিই, সেটার একটা পোরশনকে কিভাবে এই স্কিমগুলোর সাথে জয়েন্ট ফান্ডিং এর থ্রুতে মার্জ করা যায়। পাবলিক প্রাইভেট ফাইন্যান্সিং যেগুলাকে বলে। সো ঐরকম উদ্যোগগুলা আসলে এখনো ঠিক ওইভাবে শুরু হয় নাই। তো যদি হয় তাহলে হয়তো এই ইস্যুস গুলা আরেকটু ট্যাকেল করা যাবে। রাইট। কিন্তু মোস্ট ইম্পোর্টেন্টলি যখনই কোনো ইনোভেশন হয় ইন দ্য রিয়েলম অফ আইডিয়াস, ইনোভেশনের ১ম ব্যারিয়ারটা হলো হেজিটেশন টু অ্যাকসেপ্ট। রাইট। আমরা তো গরিব দেশ, কিভাবে এগুলো করতে পারব? জি। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে করা সম্ভব। ইউ নো কিছু, কিছু দেশে তো হয়েছে, যেমন আমরা ব্রাজিলে বলে থাকি, ব্রাজিলে বোলসা ফ্যামিলিয়া বলে একটা স্কিম আছে, which is basically a way in which you distribute benefits to poor and vulnerable families. ওটা তো মোটামুটি সাকসেসফুল বলা হয়। তারপরে তোমার আরো আছে পাবলিক ওয়ার্ক স্কিমস। যখন মন্দা দেখা দেয়, ইউ অ্যাক্টিভেট পাবলিক ওয়ার্কস, যেটা আমরা মহারাষ্ট্র রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। তো আমাদের এই ডেভেলপিং ওয়ার্ল্ডেও কিছু, কিছু ইনোভেটিভ এক্সাম্পলস আছে, যেখানে সোশ্যাল প্রোটেকশন আইডিয়াস, যে when you are in trouble, when you are in distress, যেটা is outside your control, ম্যাক্রোইকনমিক কন্ট্রাকশন হলো, চাকরি হারিয়েছি, বা কোনো একটা অ্যাক্সিডেন্টে আমি চাকরি হারিয়ে ফেলেছি, আই এম দ্য সোল ব্রেডউইনার, হাউ ডু আই লুক আফটার মাই ফ্যামিলি? ওই অবস্থায় এই যে সরকারের একটা রোল আছে টু প্রোটেক্ট অ্যান্ড সাস্টেইন দ্য লাইভলিহুডস অফ ভালনারেবল পিপল, ওইটার অ্যাকসেপ্টেন্স হলো প্রথম মোস্ট ইম্পর্টেন্ট থিং। রাদার দ্যান সেইং আমরা তো অত্যন্ত গরিব দেশ, কিছু করতে পারবো না, আমাদের কিছু নেই। বাট এই যে এক্সাম্পল দিয়েছি ব্রাজিলে বলছে ফ্যামিলিয়া, ইন্ডিয়ার যে এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম দিয়েছি, বাংলাদেশেও পাবলিক ওয়ার্কস ইজ রিজনেবল সাকসেস স্টোরি, আই আন্ডারস্ট্যান্ড। জি। হ্যাঁ, ইট ইজ, তাই না? ফ্যামিন প্রিভেনশনে কাজ করেছে আমার যতদূর ধারণা। সুতরাং ইট ইজ পসিবল টু টু ডু দ্যাট। তবে অ্যাকসেপ্টেন্স হতে হবে আইডিয়াটা, যে এটা শুধু বেলজিয়ামে সম্ভব না, বাংলাদেশেও বাংলাদেশে সম্ভব। সম্ভব। দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। এবং আমরা এটুকু জানি দ্যাট ইন প্রিন্সিপাল social protection is a core part of macro policy. Right. Because it acts as an automatic stabilizer. It can also be harnessed as countercyclical measures. যখন বুমে যায় তখন কিছুটা shrink করবে social protection সিস্টেমটা, যখন রিসেশনারি কন্ডিশনস আসে তখন এটা এক্সপ্যানশন হবে। ইন্টারেস্টিং একটা তথ্য আমার কাছে আছে, দ্যাট ডিউরিং কোভিড ইউনাইটেড স্টেটসে পভার্টি ফল করেছিল ডিউরিং কোভিড। তার প্রধান কারণ হলো দ্য স্টিমুলাস Stimulus প্যাকেজেস। package was reaching to those people যারা আসলে ডিজার্ভ করে। আমাদের এখানে স্যার ওই স্টিমুলাস প্যাকেজ নিয়ে ভালো অ্যালোকেশন হয়েছে এবং গুড অ্যামাউন্ট অফ মানে ফান্ডিং। বাট আমরা যেখানে আসলে ফেইল করি সেটা হলো টার্গেটিংটাতে আমরা কাকে পৌঁছে দিতে হবে, কিভাবে পৌঁছে দিতে হবে, কারা আসলে এটা পাবে। এই জায়গাতে আমরা আসলে ফেইল করি। এবং একটা বড় অ্যামাউন্টের ডোনেশন, ফান্ড যেটাই হোক, এটা আমাদের দেশ থেকে আবার ফেরতও চলে যায়। কারণ আমরা ইউটিলাইজই করতে পারি না। রাইট। সো এটার একটা বড় কারণ হলো ওই যেটা লেবার মার্কেটের সাথেও খুব ইম্পোর্টেন্ট, যে আমাদের আসলে কোনো ভালো লেবার রেজিস্ট্রি বা ডেটাবেস নাই। আমাদের সেন্ট্রাল কোনো ডেটাবেস নাই যেখান থেকে আমরা জানি যে আসলে আমার কারা চাকরি থেকে ঝরে পড়লো, কারা শহর থেকে গ্রামে গিয়ে অন্য জব করছে, সাবসিস্টেন্স ফার্মিং করছে। আ আ একদম সাবসিস্টেন্স এগ্রিকালচার, বা একদম হলো মাসে হয়তো ২-৩ ঘন্টাও কাজ পাচ্ছে না। এই গ্রুপ অফ পিপল এরা কারা? তো এইরকম কোনো ডেটাবেস না থাকাতে আমরা এই ধরনের যেকোনো সিচুয়েশনে আমরা টার্গেটিংটা করতে পারব না। এবং সবথেকে দুঃখজনক ব্যাপার যেটা, ওই লার্নিংটার পরও
আমরা বাংলাদেশে যেমন অনেক কিছুতেই আমরা দেখা গিয়েছে যে একটু চান্স নেই। আমার কাছে মনে হয় পার্সোনালি আমরা এখনো এই বিষয়ে একটু চান্স নিচ্ছি। যে না একবার কোভিড হয়েছে, আ আমরা আর হয়তো এরকম কিছু হবে না। হলে তখন দেখা যাবে। রাইট। কারণ এরপরে কিন্তু ১ম একটা কাজ ছিল যে আমরা কি শিখলাম যে টার্গেটিং করতে পারি নাই। সোশ্যাল প্রোটেকশন ঠিকমতো পৌঁছে দিতে পারিনি। তাহলে আমাদের এই ডেটাবেস গুলো নিয়ে কাজ করতে হবে এবং খুঁজে বের করতে হবে যে এরকম ক্রাইসিস আবার হলে পরে কিভাবে পৌঁছাবো, কাদেরকে পৌঁছাবো। এবং এটা অপ্রিয় সত্যি কথা এই অলসো যে আমরা there is a reasonably high risk of corruption. মানে পাবলিক ফান্ডস আপনার মিসইউজড হয় ওটার একটা ব্যাপার আছে। তবে increasingly দেখা যাচ্ছে তুমি যদি এখন বায়োমেট্রিক ডেটার কথা ভাবো, জি, জি, জি। আ বাংলাদেশ বলো এনআইডিটা। কখনো হয়তো কোনো সরকার আগে ভাবেনি যে এনআইডি ক্যান ডিজিটাইজ ইনফরমেশন about your citizens in this way. বা ইন্ডিয়াতে বায়োমেট্রিক, আধার কার্ড এটসেট্রা এগুলি কখনো ভাবেনি। সো there is a basis এখন ডিজিটাইজেশনের জন্য টু বি এবল টু বিল্ড আপ ডেটা। এখন ওই এক্সকিউজ দেওয়া যাবে না, আমাদের কিছু নেই, কোনো ডেটা নেই এটসেট্রা দেওয়া যাবে না। আমি মনে করি এনআইডির যে ইনিশিয়েটিভ, ন্যাশনাল আইডেন্টি কার্ডের যে ইনিশিয়েটিভ, ওটারই ভ্যারিয়েশন দিয়ে টার্গেট পপুলেশনগুলো আইডেন্টিফাই করা সম্ভব হতে পারে বলে মনে করি। পারফেক্ট। হ্যাঁ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। থ্যাংক থ্যাংক ইউ। ইউ সো মাচ।